ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা রেকর্ড করলাম, শুরু করতেছি। আমি রেকর্ড আউটপুট দেখবো না যে কি অবস্থা হয় পরবর্তীতে। হুম। পরবর্তীতে দেখা যাবে। তো সবার কাছে তো বইটা আছে, একটু কমেন্টে রেসপন্স করবা, যে তাহলে যেটা হবে যে আমি বুঝতে পারবো যে আসলে কার কি অবস্থা, কে পড়া বুঝো কে বুঝো না। হ্যাঁ, এই জন্য কমেন্টে রেসপন্স করবো আমরা। অন্তরীকরণের বইটা হাতে নিব, কারণ তোমাদেরকে যেহেতু বই পাঠাইছি, বই পাঠানোর মূল উদ্দেশ্যই হচ্ছে বই হাতে থাকলে প্রিপারেশনটা সুবিধা হয়। হ্যাঁ, ওকে। মানে আমাদের পড়াইতেও সুবিধা হয়, প্লাস তোমাদের প্র্যাকটিসও সুবিধা হয়। কারণ বইটা আমরা সেভাবে, আমার মানে বই নিয়ে আর অপিনিয়ন দেওয়ার কিছু নেই, বইটা যথেষ্ট গুছিয়ে এই জন্য রেডি করা। ওকে, বইয়ের পেজ নাম্বার 93। পেজ নাম্বার 93, 93 পৃষ্ঠায় হচ্ছে। হ্যাঁ, আমাদের স্ক্রিনটা আসলে এই পাশে লাগানো, এই জন্য ওইদিকে তাকে চেক করি যে ঠিকঠাক আছে কিনা সব। পেজ নাম্বার 93 থেকে হচ্ছে আমাদের অন্তরীকরণ চ্যাপ্টারটা শুরু। তো আমি আগে যারা যেহেতু জুমে জয়েন হচ্ছে সবাই, অলমোস্ট সবাই, আমি এখানে বইয়ের এই জায়গা থেকে যেগুলো গুরুত্বপূর্ণ, যে অংশটুকু লাগবেই প্র্যাকটিসের জন্য, সেগুলো থেকে পড়া শুরু করবো। এখানে পেজ নাম্বার 98-তে সবাই চলে আসবে। পেজ নাম্বার 98-তে সবাই চলে আসবো। হুম। আচ্ছা, পেজ নাম্বার 98-তে আসছি সবাই, আসা উচিত। পেজ নাম্বার 98-তে সবাই চলে আসবে। ওকে, আর সাথে আমাদের অন্তরীকরণটা মূলত আমরা দুটো জায়গা থেকে পড়াবো ভালোভাবে। একটা হচ্ছে আমাদের মূল বইটা, টেস্ট মানে অ্যাডমিশনের বইটা, আর একটা হচ্ছে ক্যারেক্টারের বই। এই দুটো বই মিলিয়ে মূলত আমি অন্তরীকরণটা তোমাদেরকে পড়াই দিব ইনশাল্লাহ। হ্যাঁ, এটা হচ্ছে মূল প্ল্যান। তো আমি চ্যাপ্টার ম্যাপটাকে লিখে দিই, সবাই একটু চ্যাপ্টার ম্যাপটা লিখে নাও খাতায়। অন্তরীকরণ, অন্তরীকরণ। ওকে, তো এটা চ্যাপ্টার ম্যাপে 9.1-এ লিমিট। আমি কিছু ভালো ভালো প্রশ্ন করাবো তোমাদের টেস্ট পেপার থেকে, যেগুলো লেটেস্ট টাইমে আসছে। তো অনলাইন ক্লাস হওয়াতে একটু সুবিধা হবে কিছু ব্যাপারে, তোমরা দেখবে আসলে কি সুবিধা হচ্ছে। 9.1-এর লিমিট, যেটা আসলে আমাদের অধিকাংশ স্টুডেন্টসদেরই প্রবলেম হয়, সবাই ভুলে যায় লিমিট পার্ট নিয়ে। এই পার্টটা খুব গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে হবে, বুঝতে হবে। 9.2-তে হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ। মূল নিয়মে অন্তরীকরণ, যেটা থেকে তুমি সৃজনশীলের কোশ্চেন নম্বর খ কনফার্ম পাবা ইনশাল্লাহ, 4 মার্ক। হ্যাঁ, মূল নিয়মে অন্তরীকরণ থেকে কোশ্চেন নম্বর খ বা 4 মার্ক আসেই আসে, এটা মিস হয় না সাধারণত। বুঝছো? আচ্ছা, তারপর হচ্ছে 9.3 থেকে 9.6, এটা হচ্ছে ডিফারেন্ট টাইপ। 9.7 হচ্ছে পর্যায়ক্রমিক অন্তরীকরণ, যেটা সবার ভালোভাবে পারতে হবে, কোনো মিস নাই। এখান থেকে সৃজনশীলের খ ইনশাল্লাহ পেয়ে যাবা। হুম, কনফার্ম। 9.8, 9.7 কি বললাম? পর্যায়ক্রমিক অন্তরীকরণ। 9.8, এই চ্যাপ্টারটা হচ্ছে তোমাদের 9.8 স্পর্শক অভিলম্ব। হ্যাঁ, স্যার স্যার স্ক্রিনটা স্ক্রিন ব্ল্যাক হয়ে ব্লার হয়ে গেছে। সিমিলার হয়ে গেছে। আচ্ছা, একটু ওয়েট। স্পর্শক অভিলম্ব সংক্রান্ত স্ক্রিন ব্লার হয়ে গেলে কি করা যায়? দাঁড়া, আমি রিস্টার্ট দিতে পারি। স্যার পুরো ব্ল্যাক হয়ে গেছে। ওয়েট করো, সমাধান আছে। সমস্যা যেখানে সমাধান সেখানে। আমার মনে হয় আসলে কথা এখন আসছেনি, এটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। জি স্যার এসেছে। কোনো কারণে লাইনটা না রাখাই ছিল, তার কারণে
বাতাসে না রাখে না তো। লেখা কি স্পষ্ট দেখা যাচ্ছে না উল্টো দেখা যায়? স্যার ঠিক আছে, জাস্ট একটু ব্লার আর কি। ব্লার কেন হবে? হ্যাঁ, এখন কি ব্লার কি গেছে? ঠিক আছে, ঠিক আছে। জি স্যার, ঠিক আছে স্যার। লেখা কি উল্টো দেখা যায় নাকি ঠিক মতো দেখা যায়? স্যার, স্যার ঠিক ঠিক দেখা মতোই যায় স্যার। যাচ্ছে। ঠিক দেখা যাচ্ছে তাই না? Okay, ঠিক আছে, ঠিক দেখা গেলে ওকে। তাহলে স্পর্শক অবিলম্ব সংক্রান্ত। ওকে, আচ্ছা, 9.9, এটা হচ্ছে আমাদের লঘুমান গুণন। এটা থেকে কনফার্ম ইনশাল্লাহ তুমি প্রশ্ন পাবা। ওকে, এখানে মিস হবে না। এটা গ নম্বর প্রশ্নটা এখান থেকে আসে। আর এখান থেকে খ বা গ আসে আসে না কিছু ব্যাপার থাকে, এখানে একটা অঙ্ক শুধু ইম্পর্টেন্ট আছে স্পর্শক অবিলম্বের, সেটা আমরা পড়াবো, সেটা নিয়ে সমস্যা নেই। আচ্ছা, ওকে, তাহলে আমাদের এইটা হচ্ছে এতক্ষণ ধরে যেটা দেখলাম সেটা হচ্ছে মূলত চ্যাপ্টার ম্যাপটা। তো আমরা এখন লিমিট অংশে চলে যাই। লিমিট, লিমিটের বেসিক কাজ হচ্ছে কি, যে সীমাস্থ মান নির্ণয় করা। লিমিটের বেসিক কাজ কি বলো? সীমাস্থ মান নির্ণয় করা। লিমিটের মাধ্যমে আমরা যে মানগুলো নির্ণয় করি সেটাকে বলা হয় লিমিটিং ভ্যালু, বাংলায় বলে সীমাস্থ মান। আর লিমিটিং ভ্যালু বা সীমাস্থ মান কেন প্রয়োজন হয়? কারণ ফাংশনের মাধ্যমে এক্স এর ওই মান বিন্দুগুলোর জন্য বা ওই মানগুলোর জন্য রাশিটার কোনো মান পাওয়া যায় না। তো সেই জন্য কাছাকাছি মান যাচাই করে সেভাবে একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে এরকম ধরে নেওয়া হয়, সেটাকে আমরা লিমিটিং ভ্যালু বা বাংলায় সীমাস্থ মান বলি, তাই না? তো যেমন এটার বেসিকটা ছিল এরকম যে এক্স লিমিট, লাইক ধরো এক্স টেন্স টু টু, একটা কোশ্চেন এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইড বাই এক্স মাইনাস টু। তো এই কনসেপ্টে কি ঘটনা, যে এখানে এক্স এর মান যদি তুমি টু বসাও তাহলে 0/0 এই আকারটা চলে আসে। আর সেই আকারটা যাতে না আসে সেটা সমাধানের জন্যই আমরা কি করি, সীমাস্থ মানটা বের করি। এই যে ফাংশনের মাধ্যমে এক্স ইকুয়াল টু টু বিন্দুতে এটা কোনো মান পাওয়া যাচ্ছে না, সেটাই আমরা লিমিটের সাহায্যে বের করতেছি, তাই না? তো এটা আর কি এখানকার কথা। এখন সীমাস্থ মানের যে পরের কথাটা সেটা হচ্ছে বিভিন্ন রকমের ফাংশন দেওয়া থাকবে তোমাকে, সেই ফাংশন গুলো থেকে তোমাকে সীমাস্থ মানগুলা সেভাবে বাইর করতে হবে। আর সেই জিনিসগুলা কিভাবে বাইর করবা সেটাই মূলত আমরা আমাদের এই ক্লাসগুলোতে শিখাবো। আর এখানে স্পেসিফিক যে টাইপ গুলো পরীক্ষায় আসে সেই টাইপ গুলোই মূলত তোমাকে শেখানো হবে। তো বইটা সবাই, বই বলতে কি আমাদের লেকচার বুক সবাই হাতে নাও, আমি যেগুলো গুরুত্বপূর্ণ আমাদের সেলফ এর জন্য সেগুলো তোমাদের সাথে আলোচনা করে দিব। ওকে, এখানে এই যে লিমিট পার্টে এখানে আসলে একদম মানে সামারিয়া হচ্ছে ভার্সনে 9.1টা দেওয়া হয়েছে। এটা হইলো এখানকার সবচেয়ে বাজে ব্যাপার, এই জন্য এই পার্টটা আমার কাছে পছন্দ না আর কি। হ্যাঁ, এই বইয়ের অন্তরীকরণ জিনিসটাই একটু কম গোছানো হয়েছে, আর অন্য জিনিসগুলোতে আসলে সময় দিয়ে করা হয়েছিল। লাস্ট লাস্টের দিক যেগুলো দেওয়া হচ্ছিল সেগুলো আবার ঠিকঠাক মতো দেওয়া হয়েছে। প্রথমে 9.1 এর পার্টটা একটু অগোছালো এখানে, হ্যাঁ। তো তোমাদের এটা মূলত দেওয়া হয়েছিল কি, যে সাজানো গোছানো করে সিস্টেম করা হয়নি, টু দ্য পয়েন্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন গুলো আর কি এখানে মার্ক করে দেওয়া। তো তোমরা যেটা করবা, যে যখন প্র্যাকটিস করবা এই বই থেকে, তো টাইপ অনুযায়ী এখানে পাবা না আর কি লিমিট পার্টটা। এখানে তুমি নিজস্ব সেলফ প্র্যাকটিসের জন্য একটু গুছিয়ে প্র্যাকটিস করে নিবা। 9.2 থেকে আবার মোটামুটি গোছানো আকারে সবকিছু আছে, টাইপ ধরে ধরে। 9.1টাই একটু অগোছালো। তো 9.1টা এই জন্য আমি তোমাদেরকে আগে বলেছিলাম আমি কেতাব স্যারের বইটা ফলো করবো। আর তোমরা হয়তো রূপন্তী প্রকাশনীর বই থেকে করছো, এটাও ভালো, কোনো সমস্যা নেই, আমি তো করেছিলাম। তো সেটা নিয়ে কোনো ইস্যু নেই। তো আমরা কেতাব স্যারের বই থেকে, যে জন্য বইটা আমি আজকে কোচিং থেকে নিয়ে আসছিলাম, কেতাব স্যারের বই থেকে আমরা গুছিয়ে 9.1টা আগে শেষ করবেন। আজকে ক্লাসের মূল টার্গেট হচ্ছে 9.1 এবং 9.2। ওকে, এই দুইটা অংশ মূলত শেষ করা। লিমিট নিয়ে যদি আর যদি স্কুলে তাহলে 9.3 একটু যাওয়ার চেষ্টা করবো, বাট 9.1টা এবং 9.2টা ভালো করে শেষ করবো। 9.1-এ কিন্তু মনে রাখো কন্টিনিউয়াস এবং ডিসকন্টিনিউয়াস ফাংশনের ম্যাথস গুলো সেগুলো আছে, সেই বেসিকটাও কিন্তু পড়ালো। তো লিমিটের পার্টটা আগে শেষ করে তাতে শেষ করে ওই পার্টে কিন্তু চলে যাবো, ঠিক আছে? ওকে, তো তোমরা সবাই একটু খাতা কলম নিয়ে তো আশা করি বসছো।
আমি যখন করতে দিই পড়াবো, তখন তোমরা চেষ্টা করবে সাথে সাথে করে ফেলতে। ওকে। তো টাইপ ওয়ানটা থাকে তোমাদের নর্মাল উৎপাদকে বিশ্লেষণ করে লিমিটিং ভ্যালু বের করার, সেই কাজটা আমি করাবো না। আমি টাইপ ওয়ানটাকে ধরবো ধরবো মূলত অমূলদ ফাংশন ক্ষেত্রে ওই অঙ্কটা, হ্যাঁ ওই টাইপটা। তো টাইপ ওয়ান হেডলাইন তো সবাই, ওকে, টাইপ ওয়ান হেডলাইন দিয়ে সবাই অমূলদ ফাংশনের ক্ষেত্রে। টাইপ ওয়ান, হুম, টাইপ ওয়ান অমূলদ ফাংশনের ক্ষেত্রে হেডলাইনটাই দাও, অমূলদ, অমূলদ ফাংশনের ক্ষেত্রে। ওকে। অমূলদ ফাংশনের ক্ষেত্রে এক্ষেত্রে কি করতে হয়, যে লব এবং হরে অনুবন্ধী রাশি দ্বারা গুণ করতে হয়। এটা হচ্ছে অমূলদ ফাংশনের ক্ষেত্রে লিমিটিং ভ্যালু বের করার সিস্টেম। যেমন আমি যদি এখানে একটু অড একটা প্রশ্ন নিই, রাজশাহী বোর্ড 17-তে আসছে এরকম একটা প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন। আমি এই এই বইয়ের ছবি তুলে তোমাদের যে ফেসবুক গ্রুপ আছে সেখানে দিয়ে দিব, তোমরা এখান থেকে কোয়েশ্চেন গুলো করে ফেলবো, ওকে, যাদের কাছে কিতাবের বই নাই। আচ্ছা, ওকে। তো কোয়েশ্চেনটা হচ্ছে লিমিট এক্স টেন্স, কোয়েশ্চেনটা আমার সাথে সাথে তুলে ফেলিও। এক্স টেন্স টু 2, 4 - x² ডিভাইড বাই 3 - √x² + 5। এটা হলো প্রশ্ন, ঠিক আছে? তো এই প্রশ্নটা আমাদেরকে সলভ করতে হবে। বলো এটাতে তাহলে কি করবো, নিয়মটা কি বলো? এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে অমূলদ রাশির দ্বারা অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবো। তার মানে আমি লাইন আর ইয়ে করবো না, কমাবো না, আমি এখানে দিয়ে দিই 3 + √x²+। এটা হচ্ছে অমূলদ রাশি, মানে অনুবন্ধী রাশি, অনুবন্ধী রাশি দ্বারা গুণ করবো √x²+। তোমার প্রশ্নের লাইনটা রাখিও আলাদা করে, একটু অল্প জায়গার মধ্যে করবো, তো আমি এভাবে করলাম। তোমরা যখন ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দিবা, ইঞ্জিনিয়ারিং রিটেনে, তখন কিন্তু এভাবে অপটিমাইজ করে লাইন লিখতে পারবা, হ্যাঁ, কারণ জায়গা তো কম। তারপর এখানে লিমিট x টেন্স টু 2, নিচে a² - b² অর্থাৎ 3² - √x² + 5 হোল স্কয়ার, আর নিচে হচ্ছে, আর উপর এখানে তাহলে x² রুট বাদ যাবে, হুম, হ্যাঁ, উপরে গুণ করবো না, উপরে সেটা কাটাকাটি যাবে। 4 - x² রেখে দিলাম, 3 + √x² + 5, ঠিক আছে? স্কোয়ার রুট বাদ দিল। এবার দেখো তো সবাই, 9 - 5 তাহলে হয় 4। ওকে, কি হয় বলতো, 9, আবার দেখো 9 - 5 তাহলে হয় স্কোয়ার রুট, তো বাদ রুট চলে গেল, তাহলে হচ্ছে 4 - x। এই জন্য গুণ করি না, 4 - x, এটা কাটাকাটিটা টার্গেট ছিল। এখানে 3 + √x²+, ঘটনা শেষ। লিমিট x টেন্স টু, তাহলে আবার x এর মধ্যে তুমি 2 বসাই দাও, 3 + √2² মানে 4 + 5, 7 × 9, 9 - 3 সমান হচ্ছে 6। লিমিটিং, তোমরা কি বুঝছো এই অঙ্কটা? সবাই বুঝছি? বলো, বুঝছো না বুঝো নাই? কথা শোনা যাচ্ছে না? জি স্যার, বুঝছি স্যার। ওকে, জানাই না সবাই। আচ্ছা, তো এই নিয়মের অনেকগুলো অঙ্ক আছে, যেটা এখানে কোশ্চেন নাম্বার 2-তে দেওয়া। তো এইটা হচ্ছে, এগুলো তোমরা বাসায় করবা, মিস করিও না, ঠিক আছে? আমার মনে হয় তোলা শেষ তোমাদের। তারপর 3 নম্বর কোশ্চেন, টাইপ 2-তে যাব। টাইপ 1টা অমূলদ ফাংশনের ক্ষেত্রে খতম, শেষ, লেখা শেষ, হ্যাঁ। ওকে। টাইপ 2-তে হচ্ছে x টেন্স টু অসীম হলে, x টেন্স টু অসীম, এক্ষেত্রে এমসিকিউ শর্টকাটটা খুব সহজ। যেমন আমি যদি একটা কোশ্চেন লিখি, লিমিট, এক্ষেত্রে নিয়মটা কি বলতো, x টেন্স টু অসীম হলে নিয়মটা কি বীজগণিতিক ফাংশনের ক্ষেত্রে? আনমিউট করে বলো একজন, আনমিউট করে বলি সবাই, জানাই। x টেন্স টু অসীম হলে এই কোশ্চেনের নিয়ম কি? স্যার, সর্বোচ্চ ঘাত
সমস্ত সহগ স্যার স্যার কমন নিতে হবে স্যার, মানে সর্বোচ্চ সর্বোচ্চ ঘাত ঘাতযুক্ত পদ আছে দিয়ে এই ভাগ সেই করতে সহগটা হবে। কমন নিতে হবে। এক্স। হ্যাঁ, সর্বোচ্চ ঘাতযুক্ত পদ দিয়ে ভাগ করতে হবে। এক্স টু অসীম হলে সর্বোচ্চ ঘাতযুক্ত পদ দিয়ে ভাগ করতে হবে। তো এখানে এক্স টু দি পাওয়ার ফোর দ্বারা লব এবং হরে ভাগ করতে হবে, আর এক্ষেত্রে যে অ্যান্সারটা আসবে সেটা হচ্ছে সর্বোচ্চ ঘাতযুক্ত পদের সহগের অনুপাত, 1/3। এটা এমসিকিউর জন্য 1/3। লিমিটিং ভ্যালু, এই অ্যান্সার লেখার সময় লিমিটিং ভ্যালু লিখে দিবা। হ্যাঁ, তো 1/3 হচ্ছে এক্ষেত্রে অ্যান্সার, তাই না? তো এক্ষেত্রে জ্ঞানজামযুক্ত অঙ্ক হচ্ছে আরেকটা, যেটা পরীক্ষায় একাধিকবার আসছে। হ্যাঁ, গত 23 সালেও অনেকবার আসছে কোশ্চেনটা। লিমিট এক্সটেন্স টু অসীম, তো 3 to the power x of sin b by 3 to the power। এটা মেলাবার আসছে এবং প্রচুর পরিমাণে মানে এই কোশ্চেন স্টুডেন্টদেরকে পেইন দেয়। যে কার মনে আছে এই কোশ্চেনটা কিভাবে সলভ করবো, বলো। কোশ্চেনটা কিভাবে সলভ করবো আনমিউট করে বলি, মনে আছে কিনা কি করতে হবে অঙ্কটাতে, স্যার বলো। ওই সূত্র ছিল না, সাইন থিটা বাই থিটার যে সূত্র ছিল সেই হিসাবে করতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে তো এক্স টেন্স টু জিরো হইতে হবে। তো সাইন থিটা বাই থিটাতে কিভাবে নিব, কি লিখবো এখানে প্রথম, শুরু করবো কিভাবে, বলো। বি বাই থ্রি টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু থিটা, এটা থেকে ধরতে হবে। ঠিক আছে, তাহলে এখানে হ্যাঁ লিখলা যে যেহেতু এক্স টেন্স টু অসীম, এক্স এর মধ্যে যদি অসীম বসায় দাও, থ্রি টু দি পাওয়ার অসীম মানে অসীম, আর সামথিং বাই অসীম মানে জিরো, তার মানে থিটা মান তখন হয়ে যাবে জিরো। জিরো। এক্স ইকুয়াল টু যদি অসীম হয় তাহলে থিটা ইকুয়াল টু জিরো, তাহলে এক্স টেন্স টু যদি অসীম, সুতরাং থিটা টেন্স টু জিরো, এই লিমিটটা চেঞ্জ করে লিখতে। তারপরে পরের কাজটা আগের মতো, যে তাহলে বা লিমিট এক্স টেন্স টু অসীমের জায়গায় থিটা টেন্স টু জিরো হবে। ওকে, থ্রি টু দি পাওয়ার এক্স এখানে, এখানে বা বি বাই থিটা ইকুয়াল টু থ্রি টু দি পাওয়ার এক্স, এই যে থ্রি টু দি পাওয়ার এক্স এখানে আছে, সেটা মান বসানোর জন্য। তো এখানে এক্স টেন্স টু থিটা টেন্স টু জিরো, থ্রি টু দি পাওয়ার এক্স এর মান হচ্ছে বি বাই থিটা অফ সাইন বি বাই থ্রি টু দি পাওয়ার এক্স, দ্যাট ইজ থিটা। বি সামনে চলে গেল, লিমিট থিটা টেন্স টু জিরো সাইন থিটা ডিভাইড বাই থিটা, কি হলো বলো। বি সামনে আসলো, থিটা টেন্স টু জিরো সাইন থিটা বাই থিটা, সাইন থিটা বাই থিটা মান হচ্ছে ওয়ান, তাহলে এখানে আসলো বি ইন্টু ওয়ান সমান বি, লিমিটিং ভ্যালু। ওকে, টাইপ টু আশা করি সবাই বুঝছি। টাইপ টু নিয়ে আশা করি কারো কোনো সমস্যা নাই। স্যার টাইপ, এটা কি আর অন্য কোনো ওয়েতে করা যাবে? এটা এই নিয়মেই সবসময় করে আসছে, অন্য কোনো নিয়মে চিন্তা না করি। অন্য কোনো নিয়মে গেলে আবার কিভাবে করবা, আইনের বিস্তৃতি না, এই নিয়মে করতে হবে। আচ্ছা, তোলা শেষ, স্ক্রিনশট শেষ। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো এই নিয়মের, এটা আমি সাইডে রাখলাম। ওকে, এখন যেটা করাবো সেটা আরো গুরুত্বপূর্ণ, যেটা এবার রাজশাহী বোর্ড 23-এ আসছে, যেটা ঢাকা বোর্ডে আসার সম্ভাবনা এবার প্রকট। আসলে অধিকাংশ স্টুডেন্ট পারবে না। লিমিট এন টেন্স টু অসীম, 5 to the power n plus 1 plus 7 to the power n plus 1 divided by 5 to the power n minus 7 to the power n। এটা রাজশাহী বোর্ড পরীক্ষা আসছে, এই অঙ্কটা বোর্ড পরীক্ষা আসছে, ভর্তি পরীক্ষা না, বোর্ড পরীক্ষা আসছে রাজশাহী বোর্ড 23। বুঝছো, তো চিন্তা করে বলো এটার ক্ষেত্রে কি করতে পারি, এটা শুরু করবো কিভাবে, কার মনে আছে বলো তো। আমার মনে আছে, দেখো, প্রথমে এটাকে ভাঙাবো, 5 to the power n ইন্টু 5 প্লাস 7 to the power n ইন্টু 7 divided by 5 to the power n minus 7 to the power n, লিমিট n টেন্স টু অসীম। তারপরে কি করব, দেখি এইটাই হচ্ছে কাহিনী। এরপরে কি করবো কার মনে আছে বল, নাহলে করাইছিলাম। খাতা না দেখে বলো, সলভ না দেখে বলো। এরপরে কি করব, যে কেউ বলো, আনমিউট করে বলো যার মনে আসছে। হুম, বলি, মনে আসে না কারো।
কমন নিতে হবে, কত কমন নিতে হবে? এই সব খাই ফেললে তো সমস্যা, বলো কত কমন নিব? কমন নিতে হবে, কত কমন নিব? 7 টু দি পাওয়ার, বড় রাশিটা কমন নিবা। 7 টু দি পাওয়ার n কমন নিলে 5 × 5 টু দি পাওয়ার n ডিভাইড বাই 7 টু দি পাওয়ার n প্লাস 7। কমন বলতে ভাগ বুঝায়, তাই না? 7 টু দি পাওয়ার n কমন নিবা, 5 টু দি পাওয়ার n ডিভাইড বাই 7 টু দি পাওয়ার n -1। লিমিট n টেন্স টু 80। এরপরে কি লিখবো দেখি, কে বলতে পারো? মনে আসছে কিনা? এটা রাশির উপর 23 আসছে। তোমরা এটা পরীক্ষা পাইলে তো তোমরা কান্নাকাটি শুরু করবে তাহলে দেখতে। লিমিট অ্যাপ্লাই হবে কিন্তু যেখানে n আছে, যদি n এর লিমিট। এখন এক্ষেত্রে তো লজিকটা কি, কি বলতে পারো বলো? এক্ষেত্রে লজিকটা কি? হুম, তোমাদের বোঝার সুবিধার্থে আমি এটাকে 1/7/5 টু দি পাওয়ার n এভাবে লিখলাম। প্লাস 7 ধ্রুবক পদ, লিমিট অ্যাপ্লাই হবে না। নিচে লিমিট n টেন্স টু অসীম, তোমার বোঝার সুবিধার্থে 7/5 টু দি পাওয়ার n লিখলাম -1। ঠিক আছে? হুম, তোমাদের বোঝার সুবিধার্থে লিখলাম। এখন লজিকটা দেখো, 7/5 মানে 1 পয়েন্ট সামথিং, তাই না? 7 বড়, 5 ছোট, 1 পয়েন্ট সামথিং। তার উপর অসীম বসলো, n এর পাওয়ার হচ্ছে অসীম, m মানে হচ্ছে অসীম। তো 1 পয়েন্ট সামথিং এর উপর যদি অসীম বসাও, মান কত হবে? অসীম হবে। আর 1/অসীম মানে 0। 0। তুমি বলতে পারতো এখানে হইতো না? হইতো তো, এখানে তো হইতো যে 5/7 মানে 0 পয়েন্ট সামথিং, তার উপর অসীম বসাইলে অটো 0 হয়ে যায়। তখন ওই কথাটা আবার অনেকে বুঝে না। এভাবে দিলে অনেকে আবার মাথায় ঠিক মতো ঢুকে বুঝে, এই জন্য এভাবে ব্যাখ্যা দিলাম। এখানে 5 × 0 + 7। আর নিচেরটা এই যে 7/5 মানে 1 পয়েন্ট সামথিং, তার পাওয়ার n বসালে, অসীম বসালে অসীম। আর তাহলে 7/5 টু দি পাওয়ার অসীম মানে হচ্ছে অসীম। আর 1/অসীম মানে 0। তুমি বলতে পারো তাহলে উপরের ক্ষেত্রে কি হইতো না, যে 5/7 টু দি পাওয়ার অসীম মানে কি অসীম হইতো না? তোমরা বলো, বলো তো দেখি, 5/7 টু দি পাওয়ার অসীম সমান কত হবে? অসীম হবে? এই জিনিসটাতেই টেস্ট লাগে। হুম, ওই ক্ষেত্রে কি অসীম হবে না? 5/7 টু দি পাওয়ার অসীম বসাইলে? না স্যার। হ্যাঁ, এটা কি হবে? স্যার এটা যত বড় পাওয়ার দিব 0-র দিকে যেতে থাকবে না? হ্যাঁ, এইটাই তো কথা। মানে এই লজিকটা অনেকে মাথায় ঢুকে না কেন জানি। কারণ এখানে তো তোমার 5/7 মানে 0 পয়েন্ট সামথিং। 5/7 মানে কত? ক্যালকুলেটর দিয়ে করে বসাও তো, বলো তো কত আসে 5/7? কত আসে? 0 পয়েন্ট কত আসে? 50 দিলে 7 7 0.7 কত আসে? 7, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে তোমার কত? 4, এরকম আসে না? ক্যালকুলেটর বসাইছো? জি ফাইভ স্যার, এরকমই আসে। 0.71428। আসবে, ধরো আসবে। এখন তুমি দেখো এটা কি 0.714। তোমরা নিজেরাই ক্যালকুলেটরে দেখো, আমি তোমাকে একটু বেসিকটা দেখাই। 0.714 এটার পাওয়ার তুমি 5 দাও তো ক্যালকুলেটরে, টু দি পাওয়ার 5 কত হয়? দেখো লজিক গুলো মাথায় ঢুক, ভালো করে বুঝে। হ্যাঁ, এটা টু দি পাওয়ার 5 দাও দেখি। স্যার 0.18593। আচ্ছা, আমি এটা লিখি। 0.714 টু দি পাওয়ার 5, 0.18, তাই না? জি স্যার। 5 ডট ডট ডট। আচ্ছা, তাহলে 5 না দিয়ে এবার তুমি 15 দাও তো। 714 টু দি পাওয়ার 15। স্যার 6.39 ইন্টু 10⁻³ 10⁻³ তার মানে 10⁻³ মানে বুঝছো? 0.0069। কথা বুঝছো? তাহলে কি কমে গেছে না সংখ্যা? অনেক অনেক কমছে কিনা?
হ্যাঁ, 15 দেওয়ার সাথে সাথে 0.006, তার মানে তুমি যদি 15 জায়গায় 25 দাও, 100 দাও, তাহলে 0 পয়েন্ট এখানে শূন্য আসবে অনেক করে। তার মানে এটা কি সংখ্যাটা দশমিক যুক্ত রাশি, এটা তো পূর্ণ সংখ্যা দিয়ে না, ওয়ানের থেকে বড় না। ওয়ানের থেকে ছোট সংখ্যার পাওয়ার যদি তুমি বাড়াও, তো সেটা শূন্যের দিকে যাবে। কি বুঝলাম? এই যে 0 পয়েন্ট সামথিং, ওয়ানের থেকে ছোট কোনো একটা সংখ্যা, ভগ্নাংশ, এটার যদি পাওয়ার তুমি যদি বাড়াইতে থাকো, তাহলে সেটা শূন্যের দিকে যাবে। যত বেশি পাওয়ার বাড়বা তত বেশি শূন্যের দিকে যাবে। তাহলে 5/7 যদি অসীমে চলে যাও, তাহলে সেটা অটোমেটিক শূন্য হবে। তো এই লজিকটা আমি সরাসরি দিলে এতগুলো কথা তখন বোঝানো লাগে, কারণ ফলাফল বুঝে না। তো আমি এই জন্য এইভাবে জিনিসটা দিই না। এখন যেহেতু তোমরা রিভিশন ব্যাচ, তোমাদের এই সময়ে এরকম এই জিনিসগুলো একটু বোঝা প্রয়োজন। হ্যাঁ, তো এই জন্য তোমাদেরকে আর কি এই জিনিসটা আবার একটু, যারা একটু আগে বুঝো নাই তাদের জন্য ভালো হইলো, আর যারা আগে থেকে জানতো তারা তো জানতেই ভালো, ব্যাস ক্লিয়ার হইলো। তোমরা কি বুঝছো আইডিয়াটা? জি স্যার। ঠিক আছে, হ্যাঁ, ওকে, ডান। তো এটা সলভড। এবার আমরা টাইপ 2 খেলা শেষ। টাইপ স্যার 2। একটা স্যার, হুম। এর আগের স্যার স্যার, স্যার কি? ওখানে কি স্যার মানে তৃতীয় লাইনে কি স্যার 5 কমন নিয়েছেন স্যার? হ্যাঁ, এখানে তো 5 কমন না, এখানে তো দুইটা। এই যে 5 ইন্টু এত না, তাহলে 5 5 তো ধ্রুবক পদ, ধ্রুবক পদের তার লিমিট হবে না। তো 5 বাইরে, 5 ইন্টু দাও। ওকে, 5 বাইরে আসছে, বাকিটা করে লিমিট হচ্ছে। হুম, আচ্ছা। তারপরে আসি 4 নাম্বার, টাইপ 3। ওকে, টাইপ 3 সূত্রটা হচ্ছে ডিরেক্ট লিমিট x টেন্ডস টু x to the power n minus a to the power n divided by x minus a equal to n into e to the power n minus 1। তো এখান থেকে একটাই কোশ্চেন শুধু করাবো, এত ভেজাল না করে। লিমিট x টেন্ডস টু x to the power 5/2, এটা মনে আছে আশা করি সবার, a to the power 5/2 divided by x to the power 3/5 minus a to the power 3/5। বলো তো দেখি এটা কিভাবে করবো। ইনিশিয়াল লাইনটা কি হবে? হুম, বলো কি করবো, বলো তো দেখি কার মনে আছে, বলো। বলতে পারা উচিত, তোমার এটা পারবা, বলো কিভাবে করবো এটা। এই হলো। লবের থেকে স্যার 3/5 স্যার মানে একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে আসবো স্যার। লব এবং হরে সূত্র মেলানোর জন্য নিচে এক্স মাইনাস এ লাগে, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে দিবা, খেলা শেষ। এই হলো আলটিমেটলি সবচেয়ে সহজ নিয়ম। এবার পাওয়ার নিয়ে যতই গ্যাঞ্জাম করুক, টেনশনের কিছু নাই। ঠিক, লিমিট সৃজনশীলে এই নিয়ম করতে পারো, এটা ভ্যালিড নিয়ম। আর যতগুলা রাশি চলক থাকবে সবগুলোর সামনে আলাদা আলাদা করে লিমিট দেওয়া যায়, দিলাম। ঠিক আছে। তাহলে এখানে কি হবে, উপরে 5/2 কমন যাবে, এ টু দি পাওয়ার 5/2 - 1, আর নিচে হচ্ছে 3/5 কমন যাবে, 3 সামনে আসবে, এ টু দি পাওয়ার 3/5 - 1। এই হয়েছে। এটাকেই তুমি বলো তো 5/2 ডিভাইড বাই 3/5 ইন্টু এ টু দি পাওয়ার, উপরের পাওয়ার 5/2 -1, এই যে ভাগের বেলা পাওয়ার বিয়োগ হয় না, -3/5 লেখা যায়। -1, এই -1 তো +1 হয়ে লেখা যায়, ভাগ হয়ে গেল। তো এটা সমান এটা লেখা যায় কিনা বলো তো সবাই। যায়? যায় নাকি যায় না? জি স্যার। সবাই কি এটা বুঝছো? কারণ এটা কেন দেখাইছি, এটা থেকে একটা শর্টকাট দেখাই এমসিকিউর জন্য। দেখো এখানে কি হয়েছে, ক্যালকুলেশন করার পর 5/2 উপরের পাওয়ার, আর নিচে 3/5 নিচের পাওয়ার, তাই না? আর এই যে 5/2 উপরের পাওয়ার -3/5 নিচের পাওয়ার।
তার মানে এখান থেকে যে এমসিকিউ টেকনিকটা আমরা বলতে পারবো, ওকে, এটা হচ্ছে, এটা তুমি দ্রুত সলভের জন্য লিমিট এক্স টেন্স টু এ, x to the power m minus a to the power m divided by x to the power n minus a to the power n, মানে m আর n দ্বারা কি উপরে একটা পাওয়ার নিচে অন্য একটা পাওয়ার। তো সেক্ষেত্রে কি হবে, ইকুয়াল টু রেজাল্ট হবে m বাই n, দেখে বলো ভাগ হইছে m বাই n ইন্টু a to the power m মাইনাস n, এই যে দেখো পাওয়ার দুটো বিয়োগ হয়েছে m মাইনাস n। স্যার এক্স বলো। মাইনাস এ দ্বারা ভাগ করার পরে কি ওই যে ডিরেক্ট সূত্রটা দিয়ে দিব ওই যে আপনি যে হ্যাঁ হ্যাঁ, দিলেন? ডিরেক্ট সূত্রই তো, ওইটা দিয়ে তো ডিরেক্ট সূত্রই তো হয়, এটা সূত্র ডিরেক্ট মিলছে না, মিলছে জি কিনা? স্যার, বুঝতে পারছি। হুম। আর এমসিকিউর জন্য দেখছো আরো সহজে করে ফেললাম। তো অনেক বড় অঙ্ক, অনেক ছোট ভাবে কথা হয়েছে হচ্ছে। টাইপ 3 খতম, আমাদের কি তোলা হয়েছে? টাইপ 3 খতম। টাইপ 4-এ যাব। সূত্র লিখে দিচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এক্স ইকুয়াল টু হচ্ছে ই, আর লিমিট এক্স টেন্স টু অসীম 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু হচ্ছে ই। এই সূত্র দুইটা সবার আশা করি মুখস্থ আছে। এটার আলোকে আমি একটা প্রশ্ন করাচ্ছি, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার bx plus 3 ডিভাইড বাই এক্স ডিভাইড বাই, এটা করাইলেই সবগুলোর ব্যাস ক্লিয়ার হয়ে যাবে পুরোটা। হুম, দেখো সবাই, চলো কি করে বলো, এটা ক্ষেত্রে প্রথম আইডিয়া কি? প্রথম আইডিয়া, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স টু দি পাওয়ার bx বাই এক্স প্লাস ই বাই এক্স, এক্স এক্স কাটা গেল গেল। তারপরে কি এটাকে সেপারেট করে লিখতে হবে, অর্থাৎ 1 প্লাস এক্স টু দি পাওয়ার বি, তার সামনে লিমিট হবে, হুম, ইন্টু, এরপর যতগুলো রাশি লিখবো সবগুলোর সামনে তো লিমিট দিতে হবে, তাই না? এটা লিমিটের মৌলিক ধর্মাবলীর মধ্যে ছিল। টেন্স টু 0 1 প্লাস এ এক্স টু দি পাওয়ার থ্রি বাই এক্স। এবার এখানে দেখো এক্স এর মান যদি 0 বসাও, 1 প্লাস 0 টু দি পাওয়ার বি, সেটি হচ্ছে 1। আর এখানে এটাকে এটার মতো করে মিলাতে হবে, এক্স টেন্স টু 0 প্রথমটার সূত্র, যে 1 প্লাস শূন্যের কাছাকাছি একটা সংখ্যা টু দি পাওয়ার 1/0 মানে অসীম, অসীমের কাছাকাছি একটা সংখ্যা, দ্যাট ইজ হচ্ছে ই এক্সপোনেনশিয়াল। নিচেরটা সেম, 1 প্লাস এই যে 1/অসীম বসে শূন্য, 1 প্লাস শূন্যের কাছাকাছি একটা সংখ্যা টু দি পাওয়ার অসীমের কাছাকাছি একটা সংখ্যা, দ্যাট ইজ হচ্ছে এক্সপোনেনশিয়াল ই, তাই না? তাহলে এখানে মিলাই, লিমিট এ এক্স টেন্স টু 0, এখানে এ এক্স দিতে হবে। কেন? কারণ ভিতরে এক্স এর জায়গায় এ এক্স আছে, ভিতরেরটা তো চেঞ্জ করতে পারবো না, ভিতরেরটার মতোই মিলাতে হবে, 1 প্লাস এক্স টু দি পাওয়ার 1 বাই এ। হুম, উপরে আছে সি, আর এখানে এ এক্সটা লিখছো ইন্টু এ, ঠিক আছে? আর এই টোটালটার ভ্যালু হচ্ছে ই টু দি পাওয়ার সি এ বা এ সি, টু দি পাওয়ার এ সি। হুম, লিমিটিং ভ্যালু, ডান। ওকে, ডান। ওকে, বুঝছো এটা? হুম, স্যার লেখাগুলো আর একটু বড় করবেন প্লিজ। এটা কি ছোট লাগতেছে বেশি?
তুমি ল্যান্ডস্কেপ জি দিয়ে রাখো। স্যার, একটু মাঝে মাঝে ব্লার হয়ে যায় তো বোঝা যায় না স্যার। দেখি একটু জুম করে দেওয়া যায় কিনা। তোমরা কি মোবাইলটা ল্যান্ডস্কেপ করে রাখছো? ল্যান্ডস্কেপ করে রাখলে তো সমস্যা হওয়ার কথা না। একটু জুম করলাম আর কি। মোবাইলটা যদি ঘুরে রাখো তাহলে তো ফুল স্ক্রিন দেখবা, ছোট স্ক্রিনের আর রেখে মোবাইলটা ঘুরে রাখো রোটেশন অন করে, তাই না? তোমরা তো ওইভাবে রাখছো, ওইভাবে রাখলে কি ছোট দেখা যায় লেখা? বাকিদের কি সমস্যা হচ্ছে? ঠিক আছে, হ্যাঁ, ঠিক স্যার আছে। লেখাটা সমস্যা না, সমস্যা হচ্ছে মাঝে মাঝে নেট ডিস্টার্ব করে তো তখন লেখা ছোট হইলে বোঝা যায় না, আর একটু যদি সাইজটা বড় হয় তাইলে আর কি স্যার ক্লিয়ার হয়। আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে চলো আমরা এরপরে কোশ্চেনে যাই। টাইপ 4 গেল। এবার হচ্ছে উম সূচকীয় ফাংশনের ক্ষেত্রে লিমিটিং ভ্যালুগুলার বের করার সিস্টেম, টাইপ 5। দেখো সবাই, সূচকীয় ফাংশনের ক্ষেত্রে, সূচকীয় ফাংশনের ক্ষেত্রে। তো সূচকীয় ফাংশনের ক্ষেত্রে ঘটনা যেটা, বিস্তৃতিগুলো মুখস্থ রাখতে হবে। মানে আমার ধারণা সবার মোটামুটি বিস্তৃতি মুখস্থ আছে। তা আমি এক দুইটা ম্যাথ করাই, তাইলে বোঝা যাবে যে কার কি অবস্থা। তো 1 নম্বর প্রশ্ন, লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান ডিভাইড বাই এক্স। এটা হইলো ফার্স্ট কোয়েশ্চেন। এখন কি আগের থেকে ভালো? জি স্যার, এখন বেটার। ওকে। তো এখন লিমিট এক্স টেন্স টু জিরো এ টু দি পাওয়ার এক্স এর সূত্রটা কার মুখস্থ আছে বলো তো দেখি। এ টু দি পাওয়ার এক্স এর সূত্র কার মুখস্থ আছে বলো। ওয়ান, বলো, প্লাস এক্স ln a ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স ln a হোল স্কোয়ার বাই টু ফ্যাক্টোরিয়াল প্লাস এক্স ln a হোল কিউব বাই থ্রি ফ্যাক্টোরিয়াল প্লাস মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স। তো মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান এখানে কাটা গেল। তাহলে লিমিট এক্স টেন্স টু জিরো, তাহলে উপর থেকে এক্স কমন নিয়ে নিব, যেটা নিচের এক্স এর সাথে কাটা যাবেন, এটাই ছিল এখানকার টার্গেট। এক্স কমন নিয়ে নিলে ln a ডিভাইড বাই ওয়ান ফ্যাক্টোরিয়াল মানে ওয়ানই, এখানে হচ্ছে এক্স ln a, এক্স আর ln এর ক্ষেত্রে হোল স্কোয়ার হবে, তাই না? এক্স কমন গেছে, ln a হোল স্কোয়ার ডিভাইড বাই টু ফ্যাক্টোরিয়াল মানে টু প্লাস এক্স স্কোয়ার ln a হোল কিউব ডিভাইড বাই থ্রি ফ্যাক্টোরিয়াল মানে সিক্স, বাট লিখলাম না, প্লাস ডট 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 ডিভাইড বাই এক্স। যে এক্স এর সাথে এক্স কাটা গেল, আর এই এক্স এর মান জিরো বসাই দিলে এই রাশি থেকে জিরো, এখানে এক্স স্কোয়ার জিরো, পরেরটাতে এক্স কিউব আসবে সেটা জিরো, সবগুলো এক্স এর হায়ার ঘাত আসবে, উচ্চতর ঘাত আসবে, মানে এক্স এর পাওয়ার আস্তে আস্তে বাড়বে, সবগুলোই জিরো হয়ে যাবে, শুধু থাকবে লন এ, তাই না? সেটা একা একা থেকে যাবে। এটাই হচ্ছে লিমিটিং ভ্যালু। আর এটাই লপিটাল রুলস দ্বারা যদি আমি করতে চাই, এল হসপিটাল বলে লপিটাল, সেই রুলস দ্বারা যদি করা হয় তখন কিভাবে করা হয় বলো। লব এবং হরে অন্তরীকরণ করতে হবে। তো কি হয় অন্তরীকরণ করলে বলতো, লপিটাল রুলস দিয়ে যদি করি, এক্স এর অন্তরীকরণ ওয়ান, আর এ টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এ টু দি পাওয়ার এক্স লন এ, আর ওয়ান এর অন্তরীকরণ জিরো। এরপর এক্স এর মান যদি জিরো বসায় দাও, এ টু দি পাওয়ার জিরো, কোনো কিছুর পাওয়ার শূন্য হইলে মান হয় ওয়ান, তাহলে এ টু দি পাওয়ার জিরো হইলে ওয়ান, তাহলে এখানে লন এ। দেখছো লপিটাল রুলস দিয়ে এমসিকিউর জন্য, এটা কিসের জন্য বলতো, এমসিকিউ, এমসিকিউর জন্য নিমেষে তুমি করে ফেললা। ঠিক আছে, ওকে।
বলো, কোনো সমস্যা আছে? বুঝছি। স্যার আমাদের তো স্যার সিকিউতে লজিক্যাল রুলস প্রয়োগের নিয়ম নাই তাই না স্যার? না, সেটা ওই ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা আসলে আবার করতে পারবা, বোর্ডে করা যাবে। বোর্ডে লভিটাস দিয়ে এমসিকিউ তে করা যাবে। হ্যাঁ, কারণ এমসিকিউ তে তো তুমি আন্দাজ জায়গায় যদি ঠিক হয় সেটাও ঠিক আছে। সিকিউ তে আর কি করা যাবে না, সিকিউ তে করলে নাম্বার কাটা যাবে, করা তো যাবে শুধু নাম্বার পাবা না। এটাই। আচ্ছা, ঠিক আছে, তোলা শেষ এটা। আমরা এরকম আরেকটা প্রশ্ন নিই, প্রয়োজনে দেখি। ওকে, তো টাইপ ওয়ান এর একটা কোশ্চেন সলভ হইলো। তো এরকম আরেকটা প্রশ্ন নিব। আহ এই যদি পরে সেটটা যেহেতু করেছি, তাহলে একটু কমপ্লিকেটেড একটা প্রশ্ন নিই। এটা একটা শেষ। ধরো উত্তর নিই, ঠিক আছে, বাকি সূত্র সব মিলে একটা নিই। তো সেটা এখানে জায়গা হবে না, তো এটা মাঝখানে রাখি, আরেকটা পেজে যাই। 2 নম্বর, সবকিছু মিলিয়ে একটা প্রশ্ন। লিমিট x টেন্স টু 0, e to the power 2x minus 1 plus x to the power 7 divided by ln 1 প্লাস এক্স। তোমাদের এখানে এই কেতাস্ট্রের বইতে সাইন এক্স এর বিস্তৃতি বা কজ এক্স এর বিস্তৃতি দিয়েও সম্মানিত ম্যাথ দিছে, যেটা মূলত অ্যাডমিশনের জন্য লাগবে, বোর্ডে লাগবে না। ঠিক আছে, সো এটা ওই নিয়মটা করাবো না, এটা ভর্তি পরীক্ষার সময় করানো হয়। সাইন এক্স এর বিস্তৃতি কজ এক্স এর বিস্তৃতি দিয়ে ম্যাথ আছে, সেটা কলেজে নাই, কলেজের সিলেবাসে নাই। আচ্ছা, তো চলো, লিমিট এক্স টেন্স টু 0, এখানে তাহলে বিস্তৃতি অনেকগুলো আছে। হ্যাঁ, এই জন্য বললাম একটু বড় হয়। তো ই টু দি পাওয়ার 2x এর বিস্তৃতি, চলো লিখি। 1 প্লাস 2x বাই 1 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল প্লাস 2x হোল কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল প্লাস ডট ডট ডট। ঠিক আছে, ওকে, মাইনাস, ওকে, মাইনাস, এবার বৃদ্ধি পরেরটা বলো। এর পরেরটা 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7, এটা সূত্র কি লিখবো? 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7, এটা সূত্র কি হবে? মনে আছে 9-10-এ পড়ছিল দ্বিপদী বিস্তৃতি, কলেজে তো দ্বিপদী বিস্তৃতি সিলেবাসে নাই। তো 1 প্লাস এক্স টু দি পাওয়ার 7 এর যে সূত্রটা, সেটা হচ্ছে কি 1 প্লাস 7x nx প্লাস 7 ইন্টু 7 মাইনাস 1 ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল অফ এক্স স্কোয়ার প্লাস nc2, 7c2। 7c2 লিখবো, এটা মানে তোমাদের বুঝতে সুবিধা হবে, নাইলে এটাতে আসলে কষ্ট বেশি হবে। প্রথমে হচ্ছে 7c1x, 7c2 এক্স স্কোয়ার, 7c3 এক্স কিউব প্লাস, ঠিক আছে, এটা হইলো। হ্যাঁ, এভাবে আপ টু 77 পর্যন্ত যাবে, তাই না? ওকে, 7c1 2 3 এগুলোর মান তুমি ক্যালকুলেটর দিয়ে ডিরেক্ট বসাইতে পারো। 7c1 এর মান 7, 7c2 এর মান হচ্ছে তোমার কত হয়, 7 × 6 21, আর স্যার সেভেন 21। সি থ্রি মান হচ্ছে 7c, হ্যাঁ 21, আর 7c3 মান হয় 35, তাই না? তো সেভাবে আর কি মানগুলো দেয়। আর লন 1 প্লাস এক্স এর বিস্তৃতি তাহলে কি হবে, এক্স মাইনাস এক্স স্কোয়ার বাই 2, এখানে ফ্যাক্টোরিয়াল নাই, এক্স কিউব বাই 3 মাইনাস এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস, এখানে একটা থাকাতে ঠিক মাঝখানে আরামসে লেখা গেল। ওকে, এখন এরপরের লাইনটা আর কি লাস্ট গুরুত্বপূর্ণ লাইন। লিমিট, অঙ্ক শেষ হয়ে যাবে এখনই। দেখো, 1 - 1 শেষ, খতম। 7c1 মানে 7, আর এখানে আছে 2x, তাহলে আলটিমেটলি থাকতেছে এখানে 5। আচ্ছা, 2 স্যার স্কোয়ার, -5x না? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ -5x, 2 স্কোয়ার মানে 4, 4/2 2, তাহলে এখানে আলটিমেটলি থাকতেছে 2x স্কোয়ার, আর এখানে হচ্ছে 21x স্কোয়ার, তাহলে হচ্ছে -19x স্কোয়ার।
বুঝতে পারছো? হুম, দাঁড়াও, অডিওটা আমি একটু চেক করে নিচ্ছি অডিওটা। হুম, ঠিক আছে, হ্যাঁ অডিও, দাঁড়াও দেখি। হ্যাঁ, অডিও ঠিক আছে। ওকে, তো এখন -19 x², তারপর দেখো 2³ মানে হচ্ছে 8, আর হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল মানে 6। 8/6 মানে কত হয় বলো? 8/6 মানে হচ্ছে 4/3। ফোর বাই থ্রি 4/3 থেকে 35 বিয়োগ হবে, ক্যালকুলেটর দিয়ে বলো তো, বিয়োগ করে দেখো তো। 4/3 -35, তাইলে 3, 4 - 3, আচ্ছা 15 5 স্যার করে 1, 101/3। -101/3, তাই না? তো -101/3 x³ আর করবো না, মাইনাসে দিলাম। কেন? কারণ সব মাইনাস আসছে। আর নিচে নর্মালি x-(-x/2 + x³/3 -x⁴/4 প্লাস। ওকে, এখন কাজ শেষ। জাস্ট উপর থেকে এক্স কমন নিব, নিচ থেকে এক্স কমন নিব, ভাগ করে দিব, চলে আসবে। ঠিক আছে? তো উপর থেকে যদি এক্স কমন নাও, -5 -19 x(x) -101/3 3 x² মাইনাস, আর নিচ থেকে যদি এক্স কমন নাও 1 -½ এখানে তো x - x²/2, বলো না এখানে। তাহলে x/2 + x²/3 -x³/4, হ্যাঁ, এক্স এক্স। -5 আসছে অ্যান্সার। হ্যাঁ, স্যার -5 আসছে না অ্যান্সার? হ্যাঁ, -5 আসে। তাহলে কি হয় এখানে? উপরে -5, -0 -0 -0 সব জিরো, আর নিচে হচ্ছে 1 -0 +0, অ্যান্সার হইলো -5। লিমিটিং ভ্যালু শেষ, খতম। তো এই হচ্ছে আমাদের এক্সপোনেনশিয়াল বা সূচকীয় ফাংশন সংক্রান্ত ম্যাথস গুলার পর্ব। ঠিক আছে? সূচকীয় ফাংশনস এর ম্যাথ গুলা কিভাবে সলভ হবে সেই জিনিসটা আমরা হচ্ছে এখন দেখলাম। কোনো প্রবলেম আছে, প্রশ্ন আছে, দেখে জানাই। হুম, ওকে, সলভ। ঠিক আছে, তো এবার আমরা পরবর্তী পার্টে যাব তাহলে। ঠিক আছে, এই পার্টটা কমপ্লিট। লেখা শেষ। তো সূচকীয় ফাংশনের এরকম যে ম্যাথগুলো বোর্ডে আসছে সেগুলো তুমি একটু বাসায় করে ফেলবো তুমি। আর এটা যদি এমসিকিউ তে আসে তাহলে তাড়াতাড়ি করার জন্য লপিটালস টুলস তো আছেই। তো সেটাতে গেলে কি হবে দেখো তো, লপিটালস টুলস দিয়ে যদি করতে চাই, e⁻²x এর ডিফারেন্সিয়েশন e⁻²x, আর 2x এর জন্য হচ্ছে 2 মাইনাস 7, সামনে যাবে 1 + x⁻7 - 1, দ্যাট ইজ 6। নিচে লন এর ডিফারেন্সিয়েশন 1/1 + x। এবার হচ্ছে x এর মান 0 বসাও। x এর মান 0 বসালে নিচে 1 + 0, দ্যাট ইজ হচ্ছে 1, 1/1 মানে নিচে 1। উপরে দেখো e⁻0, x এর মান 0 বসালে, তাহলে e⁻0 মান হচ্ছে 1, 1 × 2, দ্যাট ইজ 2, -7 ইন্টু 1 + x এর মান 0 বসালে 0, 1⁶ মানে 1। তাহলে 2 থেকে -7 গেলে -5। দেখছি, একবার চলে এসেছে। তো লপিটালস দিয়ে আমাদের এমসিকিউর জন্য আমরা ইজিলি, এত বড় প্রশ্নটা যদি এমসিকিউতে আসে আমরা লপিটালস দিয়ে ইজিলি করে ফেলতে পারি। আর সিকিউতে আসলে আমরা এই ডিটেলস নিয়মে করব, সহজ হিসাব। ঠিক আছে না? ঠিক নাই? ঠিক আছে সবাই, সবার বলো। হুম, ওকে, এরপরে আসি আমরা পরবর্তী পার্টে। ওকে, ওকে, ওকে। তাহলে এবার আর একটা শুধু নিয়ম বাকি আছে লপিটালস এর পর, সেটা হচ্ছে আমাদের ট্রিকোনোমেট্রিক ফাংশনস গুলো নিয়ে। হ্যাঁ, ট্রিকোনোমেট্রিক ফাংশনস গুলোর ক্ষেত্রে অনেকগুলো ম্যাথ আছে যেগুলো একটু বড় বড় ম্যাথ, ভেজাল যুক্ত ম্যাথ, সেগুলোই আমরা একটু করব। এটা হচ্ছে তাহলে আমাদের, এটা কত নম্বর টাইপ হবে? টাইপ
ফাইভ, তাহলে টাইপ সিক্স হচ্ছে ট্রিকোনোমেট্রিক রাশির ক্ষেত্রে। টাইপ সিক্স ট্রিকোনোমেট্রিক রাশি। ট্রিকোনোমেট্রিক রাশির ক্ষেত্রে যে ঘটনাটা, সেটা হচ্ছে দুইটা সূত্র আছে। লিমিট সবার মুখস্থ আছে আশা করি। থিটা টেন্স টু জিরো, সাইন থিটা বাই থিটা সমান হচ্ছে ওয়ান। আর লিমিট থিটা টেন্স টু জিরো, টেন থিটা বাই থিটা সমান হচ্ছে ওয়ান। আর এখানে এমসিকিউর জন্য একটা পপুলার কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে লিমিট এক্স টেন্স টু জিরো দিলাম, সাইন এ এক্স ডিভাইড বাই টেন বি এক্স। অ্যান্সার কত হবে বলতো, কার কার মনে আছে? সাইন এ এক্স বাই টেন বি এক্স অ্যান্সার কত হবে? স্যার এ বাই বি। এইবার good. এবার সাইন এ এক্স বাই টেন এ এক্স হইতো, বা সাইন এ এক্স বাই সাইন বি এক্স হইতো, এ বাই বি। টেন এ এক্স বাই টেন বি এক্স হইতো, এ বাই বি। সেম কাহিনী, সাইন আর টেন এভাবে থাকলে। ওকে, তো এটা অনেকবার আসছে বিভিন্ন বোর্ডে, আমি দেখছিলাম। তো এটা নিয়ে করাই দিলাম। আচ্ছা, এখন কোয়েশ্চেন্সে আসি নিয়মের। এক নম্বর কোয়েশ্চেন বোর্ড এক্সামের জন্য। স্যার লিমিট, যদি সাইন এক্স বাই সাইন বি এক্স থাকতো তাহলেও তো এ বাই বি না? হ্যাঁ তাহলে এটাই তো বললাম, সাইন আর টেন এর ক্ষেত্রে ভাইস ভার্সা থাকুক, সমস্যা নেই। টেন টু এক্স মাইনাস সাইন টু এক্স ডিভাইড বাই এক্স কিউব। অনলাইন ক্লাসে যেটা ব্যাপার, যে টানা পড়ানো হয়, টানা কথা বলা হয়। অফলাইনে যেমন তোমরা লেখো, আমি একটু বসি, রেস্ট নিই। হ্যাঁ, তো অনলাইনে তো আসলে টানা বলতেছি বলতেছি, সবাই হয়তো লিখতেছে, অনেক স্ক্রিনশট নিতেছে। তো অনলাইনে আর কি একটু কষ্টটা বেশি হয় অফলাইনের তুলনায়। তো দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো। আর একটা সমস্যা হচ্ছে, অনলাইন ক্লাসে কিন্তু লাইটিংটা অনেক বেশি। আমার নিচে একটা লাইট আছে, যেটা হয়তো তুমি নিচের দিকে তাকালে দেখতেছো যে চশমার মধ্যে হয়তো লাইটের ইয়েটা দেখা যায়। তো চোখ পুরো ঝালামালা হয়েছে। অফলাইনে আবার এই সমস্যাগুলো কিন্তু কম হয়। আচ্ছা, আচ্ছা দেখো, টেন টু এক্স এর সূত্র হচ্ছে, আমরা চলে আসি সাইন টু এক্স ভাঙাইতে হবে। এই অঙ্কটা বেশ পপুলার, আমি পপুলার গুলোই করে দিচ্ছি। কস টু এক্স মাইনাস সাইন টু এক্স, হুম, ডিভাইড বাই এক্স। তো এই জায়গায় এরপরে যেটা করতে হবে, লসাগু হয়। লসাগু করলাম ধরো কস টু এক্স, উপরে হচ্ছে সাইন টু এক্স কমন নিলে সাইন টু এক্স মাইনাস সাইন টু এক্স কস টু এক্স, এটা থাকে। লিমিট এক্স টেন্স টু জিরো। আশা করি বুঝে গেছে সবার। এরপর যে ঘটনা, দেখো, লিমিট এক্স টেন্স টু জিরো, হুম, উপর থেকে এই যে কস টু এক্স নিচে চলে আসলো, এক্স কিউব কস টু এক্স নিচে আসলো। উপর থেকে আমরা মাইনাস সাইন টু এক্স কমন নিই। আসে না, শুধু সাইন টু এক্স নিলে ওয়ান মাইনাস কস টু এ টু সাইন স্কোয়ার এক্স আসে, তাই না? হ্যাঁ ঠিক আছে। তো শুধু সাইন টু এক্স কমন নিলে হয় ওয়ান মাইনাস কস টু এক্স। তাহলে কি হয়, দেখো, সাইন টু এক্স, ওয়ান মাইনাস কস টু এক্স টু কস স্কোয়ার এক্স, ওয়ান মাইনাস কস টু এক্স টু সাইন স্কোয়ার এক্স। স্যার স্ক্রিন ব্লার হয়ে গেছে। আচ্ছা, স্ক্রিন আবার নড়ে গেছে। এটা কি কতক্ষণ পর পরই সমস্যা করে নি? হুম, দাঁড়াও। হুম,
আবার জুম করতে হবে। আহ, ঠিক আছে। হুম, এখন কি ঠিক আছে জি সবাই স্যার। বলো। জি জি স্যার। স্যার। ওকে, গুড। ওকে, ডিভাইড বাই এক্স কিউব। হ্যাঁ, আর এখানে লিমিট এক্স টেন্স টু জিরো, 1/cos 2x রাখে দিলাম। এখানে যদি এক্স এর মান 0 বসাও, cos 0 মান 1, 1/1 মানে 1ই হয়ে গেল, ওই পার্টটুকু শেষ। আর এখানে সাইন তিনটা আছে, সাইন কিউব আছে, এখানে এক্স কিউব আছে, মিলে ফেলে। অর্থাৎ কেমনে, এই যে টুটা প্রথমত বাইরে, ধ্রুবক পদ বাইরে। লিমিট এক্স এর জায়গায় হবে 2x, এগুলো কিন্তু মিলিয়ে ঝিলে লিখবে। 2x টেন্স টু জিরো, সাইড নোটও দিতে হবে, sin 2x ডিভাইড বাই 2x। ঠিক আছে, এখানে নিচে 2 দিয়ে ভাগ করছো, তাহলে এখানে ইন্টু আবার 2 দিতে হবে। ঠিক আছে, হ্যাঁ। তাহলে এখানে sin 2x/2x সমান 1 হয়ে গেল। এক্স কিউবের একটা এক্স এখানে আসছে, আর দুইটা এক্স থাকে, সে দুইটা এক্স এখানে সাইন স্কোয়ারের জন্য লাগবে। তো সেটা আবার ইন্টু লিমিট, এবার কিন্তু সুন্দর করে সাজাইলি বোর্ডে, তাহলে ফুল মার্ক পাবো। sin x/x হোল স্কোয়ার। সাইড নোট দিব, যেহেতু এক্স টেন্স টু জিরো, সুতরাং 2x টেন্স টু জিরো। সাইড নোট বাধ্যতামূলক দিব, নাইলে 1 নম্বর কাটাই রাখার সুযোগ আছে। ওকে, তো এখানে 2 × 1 × 2 × 1 স্কোয়ার সমান 4, লিমিটিং ভ্যালু। তোমরা যখন বোর্ডে আসবে তখন বাংলা লিখবা সীমা সমান ব্র্যাকেটে। ওকে, তোমরা এলভি লিখবা না, তোমরা পরীক্ষাতে একটা কোশ্চেন শুধু আসবে শিখতে, তাই না? একটা কোশ্চেনে পাশে সীমা সমান লেখাটা কোনো ব্যাপার না। তোমার তো অনেক অঙ্ক করাচ্ছি, এই জন্য শর্টকাট লিখে দিচ্ছি। বলো, বুঝছি। ত্রিকোণমিতিক রাশির ক্ষেত্রে সুন্দর একটা প্রশ্ন করলাম। হুম, চলো শেষ। 1 নম্বর প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্ন দেখো, 2 নম্বর ছোট কোশ্চেন। লিমিট এক্স টেন্স টু জিরো, 6x মাইনাস sin 2x ডিভাইড বাই 2x প্লাস 3 অফ sin 4x। এটাতে এক্স দ্বারা ভাগ করবো। এক্স টেন্স টু জিরো, এক্স দ্বারা ভাগ করলে 6 - sin 2x/x, আর নিচে হচ্ছে 2 + 3 sin 4x/x। যাতে লব এবং হরে এক্স দ্বারা ভাগ করে দিলেই, তাহলে কি sin 2x/, নিচে 2x দিবা, 2 দিয়ে ব্যালেন্স করবা, sin θ/θ 1, আর নিচে sin 4x/4x দিবা, পাশে 4 দ্বারা গুণ করবা, তো sin 4x/4x ছেলে সমান 1, সূত্র মিলে যাবে। ঠিক আছে না? ওকে, ডান। হুম, তোমরা তো সবাই টেস্ট পেপার পাইছো। আজকে মূলত যে কাজটা হবে, বাড়ির কাজ, আমি যে আর কয়টা অঙ্ক করাবো ত্রিকোণমিতির, তো আগেই বাড়ির কাজ দিয়ে দিই। বাড়ির কাজ হবে টেস্ট পেপার হতে, মইন বই আর ধরা দরকার নাই, টেস্ট পেপার হতে সকল বোর্ড ক্লাস, সকল কলেজের লিমিট এর প্রশ্ন সলভ করা। এক্ষেত্রে টেস্ট পেপারের ক্ষেত্রে তোমরা 2টা বই পাইছো। হুম, তাই না? টেস্ট পেপারের ক্ষেত্রে বই পাইছো কয়টা? 2টা। এই 2টা টেস্ট পেপার তোমরা পাইছো, তার মধ্যে কোশ্চেন যেটা, এটা তো সলভ সব মেড ইজি, মেড ইজি ধরবা না, মেড ইজি রাখি দিবা। ওকে, কোশ্চেন্স এর যে বইটা পাইছো, সেই বইয়ের খুলে চলে যাবা নম্বর কত, 19। 18 নম্বর পৃষ্ঠায় দিচ্ছে এক নজরে বোর্ড অ্যানালাইসিস, কোন বোর্ডে কোন অধ্যায় থেকে এখানে প্রশ্ন দিছে,
এমসিকিউ সৃজনশীল সেটা ফুল দেওয়া আছে, এটা দেখবা আমি। ওকে, ভালো জিনিস দিয়ে রাখছে। এই যে এখানে এইচএসসি পরীক্ষার প্রশ্ন, ঠিক আছে, এই এইচএসসি পরীক্ষার প্রশ্ন পাঠে স্পষ্টভাবে ঢাকা বোর্ড 2023 এখান থেকে শুরু হবে। ঢাকা বোর্ড 23, যেখানে প্রত্যেকটা বোর্ড, এখান তুমি এখন থেকে যদি বোর্ডের প্রশ্নটা দিকে তুমি যদি সব বোর্ড যদি এবং সব কলেজ এইভাবে তুমি যদি লেআউটটা মাথায় সেট করতে পারো, কারণ এই লেআউটেই তো তুমি বোর্ডের এমসিকিউটা কোশ্চেনটা পাবা, সিকিউটা পাবা, তাই না? এই লেআউটে তো পাবা। তো এখন থেকে এই লেআউটটা তোমার যদি মাথায় সেট থাকে, তোমার আলটিমেট, কারণ আমি টেস্ট পেপারের জন্য অনেকদিন ধরে ওয়েট করতেছিলাম, কারণ টেস্ট পেপারের স্পেশাল কিছু কাজ আছে যেগুলো আমি বলছিলাম তোমাদের কোর্স শুরুর আগে ব্যাচের মধ্যে। আমি টেস্ট পেপার গুলো কিন্তু ভালো করে সলভ করাবো, আমার সলভের সিস্টেমই আলাদা। হ্যাঁ, তো সেটা তোমাদেরই সলভ করতে হবে, আমি তো করাবো, বাট আমার গাইডলাইন ফলো করলে তোমার অধ্যায় ধরে সলভ সিস্টেমটা ভালো হবে, তোমার স্পিড বাড়বে, ভালো করবে, ঠিক আছে? যারা আজকে ক্লাসে নাই, এই যে এক দুজন লিভ নিচ্ছে, এরা আর কি ধরা খাবে সামনে, ওয়েট করতেছে। দেখো তো এখানে 7 নম্বর প্রশ্ন, সকল বোর্ডের 7 নম্বরে হচ্ছে অন্তরীকরণ। ওকে, 7 নম্বর বা 6 নম্বর, এটা এদিক সেদিক হয়েছে কিছু কিছু কোয়েশ্চেন্সে। হ্যাঁ, তো লিমিটের কোয়েশ্চেন্সটা দেখে দেখে যেখান থেকে যত লিমিটের প্রশ্ন আছে সব করবা। তুমি বলতে পারো যে স্যার টেস্ট পেপারের মেইড ইজিতে তো অন্তরীকরণ এগুলো আলাদা করে সাজিয়ে দিচ্ছে, সেটা করলে তো ভালো হয়। কিন্তু সেটা করলে কখনোই ভালো হবে না, কারণ মেইড ইজি দেখা মানেই তোমার সলভটার দিকে চোখ যাবে। সলভের দিকে যদি চোখ যায় তাইলে খেলা শেষ, তাইলে কিন্তু আর তোমার পারফরমেন্স ভালো হবে না, ঠিক আছে? তো এবং টেস্ট পেপারে এই বইটা কিন্তু দাগে দাগে সলভ করবে, যাতে টেস্ট পেপারটা দাগানো থাকে। তোমরা এসএসসির সময় টেস্ট পেপার কিনছো, একদম নতুন টেস্ট পেপার রয়ে গেছে শেষ পর্যন্ত, তারপর কেজি ধরে বিক্রি করে দিছো, আর নাইলে অনেকে নিচে দিয়ে বিক্রি করছো, আর অনেকে আল্লাহর রাস্তায় দিয়ে দিছে। তো এরকম যেন না হয়, মানে আল্লাহর রাস্তায় দিবা ঠিক আছে বোর্ড পরীক্ষার পরে, হ্যাঁ, কিন্তু কি বলো, অ্যাটলিস্ট পড়ছো, যে যে হাতে নিয়ে সে যেন মনে করে যে না, যার থেকে যে যার বইটা এখন পড়তেছি, হ্যাঁ, সেকেন্ড হ্যান্ড কিনলাম, সে আসলে পড়াশোনা করছে, যে ভালো স্টুডেন্ট। বই দেখে বোঝা যাবে কি ভালো স্টুডেন্ট কি খারাপ স্টুডেন্ট, মানে ভালো স্টুডেন্টের বই পড়তেছো নাকি খারাপ স্টুডেন্টের বই পড়তেছো, সেটা আসলে বই হাতে নিলে বোঝা যায়, বুঝছো? তো এইভাবে ধরে ধরে তুমি ম্যাক্সিমাম প্রশ্ন, মানে আগে তো বোর্ড পরীক্ষা কিন্তু সময় লাগবে না, কারণ এভাবে করলে তোমার স্পিডও বাড়বে। হ্যাঁ, আর আগে বোর্ডের ক এর কোশ্চেন গুলো করলা, বা ক বা খ যদি কোনটা খতে থাকে খতে করলা, তারপর এমসিকিউর দিকে একটু নজর দিবানি, যে কোনটা কোনটা লিমিটেড আছে সেগুলো মার্ক করে 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 ফেললা। আর অন্যগুলো যদি পারো, কিন্তু যেগুলো আমার শেষ হইছে সেগুলো একটু চেক করলা, সলভ করলা। হ্যাঁ, এভাবে সলভিং ক্যাপাসিটি বাড়াইতে হবে। এই সলভিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করবে তুমি ভর্তি পরীক্ষা কেমন ভালো করবা। সলভিং ক্যাপাসিটি ভালো না হইলে আসলে ভাই পাবে না, এটা মনে রাখো, সলভিং ক্যাপাসিটি দুর্দান্ত হওয়া লাগে, ঠিক আছে? তো তারপর টেস্ট পরীক্ষা আসে, যত প্রশ্ন আছে যতগুলো পারো বোর্ডে, এই 20, 21, 22, 23 তো বোর্ড লাগবেই, আর টেস্ট পরীক্ষার জন্য যা আছে অন্য কলেজের, মানে টেস্ট পরীক্ষার প্রশ্ন সেগুলো যতগুলো পারো করবে, ঠিক আছে? ওকে, আমি মনে হয় বুঝতে পারছি। তো এখন হুম হুম আর এখান থেকে লিমিট চেঞ্জ করে করা লাগে, এরকম একটা কোশ্চেন আমরা দেখাই দিই। 3 নম্বর প্রশ্ন, লিমিট x টেন্স টু 5/2 1 মাইনাস সাইন এক্স ডিভাইড বাই 5/2 মাইনাস এক্স হলো। তো জনগণ দেখো, আসো, তো এখানে কি করতে হবে, যে ধরি লিমিট চেঞ্জের আইডিয়াটা খুব সহজ। এখানে যাই থাকবে এক্স টেন্স টু 5/2, এখানে এক্স টেন্স টু 5/2 আছে, তাহলে এক্স ইকুয়াল টু 5/2 লিখে প্লাস এইচ দিয়ে দিই মুখস্থ, আসে এইচ টেন্স টু 0। ওকে, যেখানে এইচ টেন্স টু মুখস্থ শেষ, এখানে এক্স টেন্স টু জায়গায় ইকুয়াল চিহ্ন দিয়ে দিবা, আর প্লাস এইচ দিয়ে দিবা, খেলা শেষ। তারপর জাস্ট মান বসাও, অর্থাৎ লিমিট, এখানে এইচ টেন্স টু 0 হবে 1 মাইনাস এক্স এর মান হচ্ছে সাইন 5/2 প্লাস এইচ, নিচে 5/2, এক্স এর জন্য হচ্ছে মাইনাস, এক্স এর জন্য হচ্ছে মাইনাস 5/2, হুম, মাইনাস এইচ। তাহলে 1 sin 90 মাইনাস প্লাস 1 মাইনাস কস এইচ, আর মাইনাস এইচ স্কোয়ার, তাহলে এইচ।
লিমিট 1 minus cos h 2 sin স্কয়ার h/2 ডিভাইড বাই h স্কয়ার তারপর লাইন তো। ওকে, আর বিচ্ছিন্নতা অবিচ্ছিন্নতা কি বলতো? 9.1 এর শেষ অংশ, বিচ্ছিন্নতা অবিচ্ছিন্ন। এটা আজকে বোর্ড কোশ্চেন খুঁজবা, খুঁজে আমাকে জানাবা কোনো বোর্ডে আসছে কিনা। যে হ্যাঁ, এটা মূলত অ্যাডমিশনের জন্য করানো হয়, কোনো বোর্ডে আসছে কিনা খুঁজে বাইর করবা, যদি আসে নেক্সট দিন বলবো আমাকে, আমি করে দিব। ঠিক আছে? তো 9.1 এর শেষ। এখন 9.2 এর অংশে আসি। 9.2 হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ, যেটা সূত্র ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণের সূত্র। তো এখান থেকে যে কোশ্চেন আমরা করব, যে মূল নিয়মে সাইন ধরো যে 3x এর অন্তরীকরণ। ওকে, সাইন 3x এর মূল নিয়মে অন্তরীকরণ, সাইন 3x কে মূল নিয়মের অন্তরীকরণ করতে হবে। তো এখানে যে সলভটা করি, এফ অফ এক্স ইকুয়াল টু সাইন 3x, তারপর এফ অফ এক্স প্লাস এইচ ইকুয়াল টু সাইন 3 অফ এক্স প্লাস এইচ। তাহলে লেখা যায় সাইন 3x প্লাস 3x। ঠিক আছে? এরপর কি লিখবো? মূল নিয়মে অন্তরীকরণের সূত্র হতে এটা ডিডিএক্স অফ এফ অফ এক্স ইকুয়াল টু লিমিট এইচ টেন্স টু জিরো, সূত্রটা সবার আশা করি মুখস্থ আছে, এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। তো লিমিট h tends to 0 f of x plus h, that is হচ্ছে sin 3x plus 3h minus f of x মানে হচ্ছে sin 3x divided by h। হুম, ওকে। তো এরপর যে কথাটা, যে sin c minus sin d সূত্র অ্যাপ্লাই হবে, লিমিট h tends to 0 sin c minus sin d সূত্র 2 cos c plus d divided by 2 into sin c minus d divided by 2 আর divided by h। ওকে, তাহলে মাইনাস 3x প্লাস 3x কাটা গেল, এখানে লিমিট h tends to 0 2 cos 3x plus 3x 6x by 2, that is 3x plus 3h by 2 into sin 3h by 2 divided by h। তাহলে 2 into, এখানে দেখো দুইটা রাশি লিমিট অ্যাপ্লাই হবে, লিমিট h tends to 0 cos 3x plus 3h by 2 into limit h tends to 0 sin 3h by 2 divided by h। h এর জায়গায় দিব 3h into 3 by 2, আর এখানে 3h by 2। তাহলে কাজ শেষ। 2 into এখানে এইচ এর মান দিয়ে 0 বসাও, 3h by 0, 3 0 by 2, 0 হয়ে যাবে, তাহলে এখানে cos 3x হবে ইন্টু এই টোটালটুকুর মান হচ্ছে 1 ইন্টু 3 by 2, দুটো কাটা গেল, 3 cos 3x। এই যে 3 cos 3x পাইলা, সেখান থেকে লিখবো যে সুতরাং ddx অফ এভাবে x এর মান ছিল কি sin 3x, 3
cos 3x শেষ। 3 cos 3 শেষ। তবে কি বুঝছো? দেখো, হুম, ঠিক আছে, হ্যাঁ। ওকে, তো এখন এই মূল নিয়মে অন্তরীকরণের এসডব্লিউ যেগুলা, সেটা হচ্ছে কিচ্ছু না, এসডব্লিউ 2023, 2022 এবং 2021। ওকে, টেস্ট পেপার থেকে বোর্ডে আসা, ওকে, মূল নিয়মে অন্তরীকরণের সকল প্রশ্ন হচ্ছে বোর্ডে আসা মূল নিয়মে অন্তরীকরণের সকল প্রশ্ন। এটা কোত্থেকে পড়বো? এই বই থেকে নিজে নিজে করবো। এখান থেকে 4 মার্ক আসবে। তোমার তখন প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে, সৃজনশীলটা কিভাবে দিচ্ছে সে সম্পর্কে তোমার ভালো আইডিয়া চলে আসবে, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ। করার সময় দাগাবা, পেন্সিল বা লাল কালি রাখবা বা নীল কালি রাখবা, কালো কালি না। টেস্ট পেপার দাগাবা লাল বা নীল কালি দিয়ে। হ্যাঁ, কালো কালি দিলে এটা ফোকাস হবে না, লাল বা নীল কালি দিয়ে দাগাবা। ঠিক আছে, দাগানোর পর তোমরা হচ্ছে এটা যাচাই করবো আর কি, চেক করবো আর কি, যে কি অবস্থা। বুঝছো? হ্যাঁ, লাল বা নীল কালি দিয়ে দাগিয়ে এটা কমপ্লিট করবো। তাহলে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি 9.12 নিয়ে। আর যেটা যেটা পারবা না 9.1 এবং 2 এর, যেহেতু তোমাদের ইনশাল্লাহ শুক্রবার দিন ক্লাস আছে, ওকে, শুক্রবার দিন ক্লাসে আমি সেগুলা সলভ করে দিই। ঠিক আছে, হ্যাঁ? কারো কোনো প্রশ্ন থাকলে বলো, আমি ক্লাসটা শেষ করি। ওকে, স্যার সন্ধ্যা ডিফারেন্সিয়েশনের এক্সাম কবে হবে? সামনের সপ্তাহে দিবা। আর তোমাদের এই সপ্তাহে তোমাদের যদি এক্সাম শেষ হয়ে যায়, আর তোমরা, হ্যাঁ, আচ্ছা তোমাদেরকে, আর তোমাদের তো আর এই যে লাইভ জুমে তো সবাই নাই, এটাই হলো সমস্যা। নাহলে সবাই যদি করতো তাহলে আমি অন্তরীকরণের আরেকটা ক্লাস কালকে দিয়ে দিতে পারতাম। বুঝছো? তাহলে তোমাদের পড়াটা তাড়াতাড়ি আগাইতো আর কি। হ্যাঁ, এখন তোমাদের এই সপ্তাহে তো অন্তরীকরণের জন্য আর 2টা ক্লাস থাকবে শুক্র শনিতে, আর একটু ডিটেলস জিনিসগুলো দেখাইলে হয়ে গেল। অন্তরীকরণটা তোমরা সামনের সপ্তাহে সোমবার দিন বা বুধবার দিন দিয়ে দেবো, প্রশ্ন রেডি আছে। আর তোমাদের তাহলে বাকি থাকে যেগুলা, সেগুলোর জন্য যদি আমার ক্লাস বাড়ানোর প্রয়োজন হয় সেটা আমরা করে ফেললাম। এখন জুমে অধিকাংশ স্টুডেন্ট থাকলে আর সমস্যা হইতো না। এখন তারপর আমি রবিবার দিন শুক্র শনিতে একটু মতামত নিই, যদি হুম ক্লাস 2 দিনের জায়গায় 4 দিন করা লাগে সাময়িক, সেটা করে দেওয়া যাবে, করা যাবে, করে সিলেবাসটা তাড়াতাড়ি কভার করে ফেলা যাবে, তাই না? ঠিক আছে, হ্যাঁ। তোমাদের কি এরকম অনলাইন ক্লাস দিলে কি সুবিধা হয় নাকি না দিলে ভালো? সুবিধা হয় ভালোই। স্যার সুবিধা হয় স্যার, এক্সট্রা অনলাইন ক্লাস দিলে স্যার সুবিধা হয় স্যার। রেগুলার শুক্র শনি ক্লাস থাকবে, মানে আমাদের শুক্র শনিবার ক্লাস মিস হবে না। এখন যেরকম শনিবার দিন, গত শনিবার বন্ধ রাখা হয়েছে, সেটা ইনশাল্লাহ আর বন্ধ রাখা হবে না আর, ইনশাল্লাহ। তো হয়তো আমার হাইয়েস্ট 4টা ক্লাস হয়তো অনলাইনে নেওয়া লাগতে পারে, হাইয়েস্ট আমার যে বোঝা অনুযায়ী। 2 সপ্তাহ একটু টাইম শর্ট মনে হচ্ছে। হুম, যেভাবে বুঝতেছি যে ধরো আমাদের কয়টা অ্যানসো, হতে, হ্যাঁ, তাই না? আমাদের কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে বলো তো এখন পর্যন্ত? কয়টা চ্যাপ্টার শেষ হয়েছে মনে আছে? ম্যাট্রিক্স নির্ণয় শেষ হয়েছে, তারপর হচ্ছে সরল রেখা, বৃত্ত, ত্রিকোণমিতি, আর হচ্ছে 4টা চ্যাপ্টার, আর হচ্ছে সেকেন্ড পেপারের ত্রিকোণমিতি 5টা, তাই না? আর এখন অন্তরীকরণটা হচ্ছে এই সপ্তাহে শেষ হবে, 6টা, তাই তো? ঠিক কিনা? সেকেন্ড পেপার স্যার কি আর, অন্তরীকরণ নিয়ে 7টা হবে। সেকেন্ড পেপারে আর কোন চ্যাপ্টার পড়াইছে? কনিক স্যার পড়াইছিলাম। সংযুক্ত ত্রিকোণমিতি অনুপাত আর কনিক পড়ানো কনিক হয়েছে। পড়াইছি, হ্যাঁ। তো অন্তরীকরণ মিলে 7টা মানে অন্তরীকরণের জন্য আমি যদি আরো 2টা ক্লাস, যদি একটু বড় চ্যাপ্টার একটু সুন্দর করে পড়াইলে আর 2টা ক্লাস লাগতে পারে। লাগবে, 2টা ক্লাসই নিব, কম নিব কেন? 2টা ক্লাস হইলে 17-18তে অন্তরীকরণ শেষ। তো যদি আমি সুস্থ থাকি ইনশাল্লাহ, তাহলে তোমাদের ঈদ হচ্ছে 17 তারিখ, 17 তারিখ, হ্যাঁ। তো আমাদের 7টা চ্যাপ্টার শেষ হইলে আর থাকে 7, 5, 12, 5টা চ্যাপ্টার।
তো 5টা চ্যাপ্টারের জন্য আমার ক্লাস লাগবে মিনিমাম 10টা। তো এখানে 1 2 3 4 5 6, 8 তারিখ পর্যন্ত, মেয়ের পরে জুনের 8 তারিখ পর্যন্ত আমি 6টা ক্লাস পাইতেছি, তাই না? তো 6টা ক্লাস তো আমার রিল্যাক্সে নেওয়া যাচ্ছে। আর হ্যাঁ, যদি ঈদের বন্ধ, যেহেতু ঈদ যেহেতু 17 তারিখ, তো 8 তারিখ পর্যন্ত ক্লাস নিয়ে হয়তো 9 10 রবিবার আর সোমবার, এই 2 দিনও আমরা মানে ক্লাস দিতে পারবো অফলাইনে, সমস্যা হবে না, তোমাদের সবাই থাকবে তখন। ওকে, তো 10, তার মানে হচ্ছে কয়টা ক্লাস এখানে পাচ্ছ, কয় সপ্তাহ? এখানে 1 2 3 4 5 6 7 8, 8টা, মানে 4 সপ্তাহ এখানে ক্লাস পাচ্ছ সুন্দর মতো। তো 4 সপ্তাহ ক্লাস পাওয়া মানে 4টা চ্যাপ্টার শেষ হওয়া, আর একটা চ্যাপ্টারের জন্য শর্ট। তা আমি হয়তো এই যেমন যোগজীকরণে যেমন 2টা ক্লাসের জায়গায় 3টা ক্লাস আমি নিব, যোগজীকরণ সম্ভাব্য ইনশাল্লাহ। তো এই জন্য আমাদের হয়তো 4টা ক্লাস হাইয়েস্ট অনলাইনে করলেই আর প্রবলেম নেই, আর বাকিগুলো অফলাইন দিয়ে ওকে। তো বুঝছো ব্যাপারটা? তো 4টা ক্লাসের বাজেট আর কি অনলাইনের জন্য হাইয়েস্ট। হ্যাঁ, মানে জুমের ক্লাস 4টা হচ্ছে হাইয়েস্ট, আর অফলাইনে বাকিগুলো হবে ঠিক মতো হইলেই আমার সিরিয়ালি সিলেবাসটা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো সেটা আমি চেষ্টা করবো, যেহেতু একটু সিলেবাস একটু হালকা পিছানো আছে। তো আমরা চেষ্টা করব এই যে এই সামনের সপ্তাহে একটা ক্লাস অনলাইনে রাখতে, এরকম সোমবার, আর পরের সপ্তাহে সোমবার আরেকটা ক্লাস অনলাইন, 2 সপ্তাহে 2টা শুধু অনলাইন ক্লাস, বা এরকম 2টা 2টা 4টা দেখে আমি মিলিয়ে দিব না, দেখি আমি তোমাদের জানাবো আমার ফ্রি টাইম অনুযায়ী। হ্যাঁ, ওকে, তাহলে আজকের মতো বিদায়। সবাই একটু ভালো করে পড়াশোনা করো, শেষ সময় যেহেতু। এখন আর টাইম টাইম নষ্ট করিও না, ফেসবুকিং করে সময় নষ্ট করিও না। হ্যাঁ, ফেসবুক থেকে একদম টু দা পয়েন্ট, ক্লাস টাইম ছাড়া মোবাইল ধরিও না, সহজ কথা। ওকে, হ্যাঁ, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সালাম আলাইকুম।